এই যে গভীর রাতে সেনা প্রধান বসছেন, প্রধান উপদেষ্টা বসছেন, দুজন মিটিংয়ে, কারণটা কি ছিল? মতানৈক্য না হয় পরে হলো, গভীর রাতে মিটিং এর কারণটা কি? দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতাকর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায়। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, গভীর রাতে সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে কি বললেন, অবশেষে বেরিয়ে এলো সেই তথ্য। জানতে পারবেন ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য, তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতাকর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি, অলমোস্ট কোনো রাজনৈতিক দলের, বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, আমরা দেখেছি তারা বিশ্বাস করে না, নিজেরাই মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে। তাদের দলের নেতারা যারা সৎ, যারা আন্তরিক, তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না। দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের। এটাই হলো 24 পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত। আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে। দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল, এখন ইলেকশন ক্যাম্পেইন। আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন, স্পন্সর করেন। ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে। একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, লিফলেটিং করতে হয়, এই রোড শো করতে হয়, ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ, গুন্ডা, পান্ডা, ড্রাগ এডিক্ট, বিড়িখোর, মদখোরগুলোকে নিয়ে মিছিল মিটিং করা লাগে। এবং কয়েকদিন পর এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি। সিম্পলি এটাই রিয়েলিটি, যে আমি 100 মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি, আমার এখন টাকা নাই বলে করতে পারতেছি না। ইলেকশনে নামলে এগুলো আমারও করতে হবে। তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে। ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো? বাস্তবতা তো সেটা। তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে, যে একটা সিঙ্গেল পোস্টার হবে, ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে, এক্স দলের নাম প্রার্থী মার্কা, ওয়াই দলের নাম প্রার্থী মার্কা, ABCD দলের নাম প্রার্থী মার্কা, একটা পোস্টার হবে। কোনো দল, কোনো প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না। ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে, এবং এই একটা পোস্টার কোথায় সাঁটা হবে সেটাও ইলেকশন কমিশন লোকাল TNO OCর মাধ্যমে স্পট ঠিক করবে, এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয়, এই ওয়ার্ডে, এই ইউনিয়নে, অমুক জায়গাতে জনসভা, এটা সেটা। ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে, একটা মিটিং হবে। একই মিটিংয়ে সব দলের নেতারা, প্রার্থীরা ওইখানে আসবেন, যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে, একই প্ল্যাটফর্মে। এইটা লোকাল OC, লোকাল TNO, ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবেন, এটা হোস্ট করবেন। তাহলে যেটা হচ্ছে, এবং এটার খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন। তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজিটা বন্ধ হবে। লোকালি তার টাকা উঠাইতে হবে না, কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই। আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন, আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন, আমার বিতর্ক, আমার টাউন হল মিটিং, আমার ইউনিয়ন পরিষদের মিটিং, আমার গ্রামের বৈঠক, সব কিছু করে দেবে ইলেকশন কমিশন। এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন, যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা, পাও ধরা, বুকে ঝরায় দেওয়া, খেতে নামা, কাদা মাখা, যত বাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে, কোনো ইস্যুজ নাই, খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে। দাড়ি টুপি রাখবে, দাড়ি বড় করবে, জুব্বা পরবে, হজ করে আসবে, ওমরা করে আসবে, টুপি লাগাবে, সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে, ওই সময় গিয়া দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে। এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো দিয়ে। তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে,
তাহলে নাগরিকরা আসলে এম্পাওয়ার্ড হবে। সেই কমন টাউন হল মিটিংয়ে এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি ক্ষমতায় আসলে কি করবেন, আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না, আপনি 3 দিন আগে তো চাঁদাবাজি করছেন, আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন। কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না, চোর যে চোর এটা সে বের হয়ে যাবে। এবং তখন কমন মিটিংয়ে আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে, টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না। এই যে গভীর রাতে সেনা প্রধান বসছেন, প্রধান উপদেষ্টা বসছেন দুজন মিটিংয়ে, কারণটা কি ছিল? মতানৈক্য না হয় পরে হলো, গভীর রাতে মিটিং এর কারণটা কি? আমি সময়টা সেই অর্থে যে আপনাকে কনফার্ম করতে পারবো তা নয়, হয়তো আপনার কাছে একটা সোর্স আছেও বলছেন, কিন্তু যেই জায়গাটা মানে টাইমিংটা কেন হয়েছে, এটা কি একজন আরেকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা? ইউনুস চাইছেন যাতে ওয়াকার সরে যান, ওয়াকার চাইছেন ইউনুসকে সরিয়ে দিতে। আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, সিম্পল অ্যাজ দ্যাট। এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সময় দরকার ক্যান্টনমেন্ট থেকে যমুনা যেতে যতক্ষণ লাগে ততক্ষণ। ঢাকার জ্যাম যদি হয়, ঢাকা একটু জ্যামের শহর, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা দূরত্বের মধ্যে ইউনুসের ভাগ্য ঘুরছে। ওয়াকার সেটা চায় কিনা, করতে চায় কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু আলোচনার কোনো দরকারই নেই। ওয়াকার যদি বলে তুমি এখানে থাকবে না, 30 মিনিটসের ভেতরে ও সরে যেতে বাধ্য। যার আছে অস্ত্রের শক্তি, ক্ষমতা, সিম্পল। আপনি যদি কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 7 মাস হয়ে গেল, আজকে হচ্ছে গিয়ে মার্চ মাস, 8 মাস সময় লাগলো এই পুরো সিনারিওটা বুঝতে, 8 ঘন্টার পথ আসতে। আমার মনে হয় যে বোঝা গেছে আগেই, কিন্তু ব্যর্থতার একটা রূপ তো দরকার। আপনি কতটা ব্যর্থ, ধরা যাক যে আমি হচ্ছি এই টোকাই সরকার, আপনি হচ্ছেন সেনাবাহিনী, আমার স্বরূপ বুঝবারও তো সময় প্রয়োজন। মানুষজন এখন কি বলছে, ছি ছি ছি, বা কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিংবা বলছে এর মধ্যে রাষ্ট্রপতির ভূমিকাটাই বাকি। আমি সেটা বলছি, উই ওয়ান্ট হার ব্যাক, কে? মাননীয় প্রধানমন্ত্রী। এই 8 মাস, এই সময়টা যদি না দিয়ে আপনি 1 মাসের ভেতরেই এটা হতো, আপনি কি বলতেন যে উই ওয়ান্ট হার ব্যাক? আপনি তো নিজেই দেখছেন। সো যত সময় যাচ্ছে এই ব্যর্থতা তত পরিষ্কার হচ্ছে। এটা ইন সাম কনটেক্সট, এটাকে আমি পজিটিভলি দেখি। যত প্রতিদিন, তাহলে ইউনুসকে সরাতে তত বেশি সুবিধে হবে, মানে ব্যর্থতাটা যদি সামনে প্রকটভাবে দেখা যায়। দেয়। ও তো আসলে ব্যর্থ, ওকে এখন শুধু একটা লাথি দিয়ে সরানোটা বাকি আছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড ফর হিম। রাষ্ট্রপতির ভূমিকাটা কোন জায়গায়? তিনি কি নিউট্রাল নাকি ইউনুসের দিকে ঝুঁকে রয়েছেন? দেখুন, রাষ্ট্রপতিকে যেভাবে প্রেসারে রাখা হয়েছে, রাষ্ট্রপতিকে আমি কোনোভাবেই মনে করি না, আমি রাষ্ট্রপতির ব্যাপারে এই কারণে বলতে চাচ্ছি না, রাষ্ট্রপতি এমনি একটা সঙ্গীন অবস্থাতে আছে, ওনার মতামতটা সম্পর্কে জানি না, কিন্তু একজন সুস্থ মানুষ ইউনুসের পক্ষে থাকতে পারে না। ফলে সেই ধারণাও যদি করি, তাহলে রাষ্ট্রপতি এই বছর ভাষা দিবসের অনুষ্ঠানে দেখলাম এই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একসঙ্গে গেলেন না শ্রদ্ধা জানাতে। এর আগে তো আসলে এর আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একসাথে বা আগে পরে যেতেন, বা যেতেন সেম ডেতে। স্বাভাবিকভাবেই আপনি তো দূরত্বটা আপনি জানেন যে ইউনুস হচ্ছে একটা, আপনি আপনাকে বলুন, একটা লোক তার কিছু টোকাই বাহিনী দিয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যমে, টাকার মাধ্যমে, পশ্চিমা টাকার মাধ্যমে, বাইডেন প্রশাসনের টাকার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। আমাদের দেশের লোভী মীর জাফর যারা আছে, খুনিরা যারা আছে, তারা এই টাকাকে এখন সরকার কি, সরকারের সাথে তার সংগঠনগুলো যদি একীভূত থাকে তাহলে সরকার টিকে থাকে। ফলে অনেকেই বেইমানি করেছে, অনেকেই তার কথা রাখেনি, ফলে যেটা হয়েছে এটা পেরেছে। সো রাষ্ট্রপতি একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসা একটা রাষ্ট্রপতি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওই সরকার থাকা একটা একটা রাষ্ট্রপতি। ফলে আমার কাছে মনে হয় না যে আদর্শগত চিন্তাগত মিল শাহাবুদ্দিন সাহেবের সাথে এই জঙ্গি ইউনুসের আছে। ফলে এটাই তো স্বাভাবিক যে তারা একসাথে যাবেন না। তিনি একজন মুক্তিযোদ্ধা, শাহাবুদ্দিন সাহেব একজন মুক্তিযোদ্ধা, ফলে কেন একটা রাজাকারের ছানার সাথে তিনি যাবেন? খুব স্বাভাবিক। কিন্তু এই যে ইকবাল করিম ভুঁইয়া, সাবেক যিনি সেনাপ্রধান ছিলেন, কোথাও কি তিনি আবার মসনদে বসার একটা স্বপ্ন দেখছেন, আবার সমহিমায় ফিরে আসতে চাইছেন? ইকবাল করিম ভুঁইয়া 2012 সালের জুন মাসে সেনাপ্রধান হন 3 বছরের জন্য। খুব সম্ভবত 2015 সালে জুন মাসে তার চাকুরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি ওই
আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করেন, তিনি ভালোই থাকেন। মানে আমি বলছি না যে তিনি কোনো সুযোগ সুবিধা আওয়ামী লীগ কোনো ইলিগাল সুযোগ সুবিধা কি দিয়েছে, নো, ইটস নট লাইক দ্যাট। তিনি সেই সময়ই তো সেনাপ্রধান, ফলে একজন সাবেক সেনাপ্রধানের কাছে আমাদের প্রত্যাশার যে জায়গাগুলো থাকে। দর্শক শ্রোতা, গভীর রাতে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকে যে কথা হয়েছে, হার্পিক মজুমদার তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো কি আপনার কাছে অথেন্টিক মনে হয়েছে? লিখতে পারেন কমেন্ট বক্সে।